Good afternoon, everybody. Today we are going to focus on the last text that we have, that is All the World's a Stage by William Shakespeare. We have already sent you a study material that you can view through Posto app, and today we are going to make the video recording of the same text so that your understanding gets quite better. So before we start to talk about the poem, we need to know that what is this All the World's a Stage. Now, basically, this All the World's a Stage, it is not a poem, rather it's a speech. It's a speech that is part of one of William Shakespeare's comedies known as You Like It. I believe some of you must have heard this name. You must know this drama, As You Like It. Very famous characters of Rosalind, Orlando. So this All the World's a Stage, this is actually a speech that is given by one of a very famous character actually in this play known as Jacques. He is considered as a kind of a philosopher, mainly because of his views towards life, and we will tell you in details about that thing. So you just what you need to know, that we're not going to make you go through the play because that is not there in the syllabus, but to know this poem better, you need to know just a bit of the story of this play, like when this speech has been given, which has been now we are reading which is now we are reading as a poem. So basically there is this play, As You Like It. It starts in a duchy in France. Now, duchy means the territory of a duke or duchess, basically a dukedom. Now, you need to know what is a duke. A duke is a male holding the highest hereditary title in the British and certain other peerages. So, duke is basically a rank যেটা জেনারেলি কিং বা কুইনের পরে। এখন তো কিং আর কুইনের কনসেপ্ট বিভিন্ন দেশে হয়তো আমরা জানি যে ইংল্যান্ডে কুইন আছে, কিন্তু কুইনের তো সেই পাওয়ার নেই। কিন্তু ওয়েন দিস পোয়েম ওয়াজ রিটেন, ওয়েন দিস প্লে ওয়াজ রিটেন, আমরা তখন জানতাম যে ইংল্যান্ডে, ফ্রান্সে, বিভিন্ন জায়গাতে কিং কুইন মানে এই কিং ব্যাপারটা খুব একটা অ্যাক্টিভ ব্যাপার ছিল, ওনারাই মেন ছিলেন সব কিছুতে। দ্যাট ইজ দ্য থিং। সো কিংয়ের পরে যার র্যাঙ্ক দেয়া হতো তাকে বলা হতো ডিউক, বা যদি মহিলা হতো বলা হতো ডাচেস। ইটস লাইক দ্যাট। তো এই ডিউকের যে টেরিটরি বা জায়গা, মানে জেনারেলি হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ফর আ কিং দ্য এন্টায়ার কান্ট্রি ইজ রুলড বাই আ কিং। বাট ডিউকের ক্ষেত্রে পুরো কান্ট্রি নয়, কান্ট্রি হয়তো কোনো একটা পার্ট, মানে আমি যদি ধরে নিই যে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার কোনো এক সময় যে রাজা, সেই ইন্ডিয়ার যদি এবার ধরে নিই যে ভেতরে কলকাতা, তো সেই কলকাতার যে হয়তো একদম কন্ট্রোলে ছিল তাকে আমরা ডিউক হিসাবে বলবো। তো ঠিক সেরকমই বেসিক্যালি দিস প্লে, ইট ইজ দ্য লোকেশন ইজ ফ্রান্স, বাট তারপরে মেন যে লোকেশনটা সেটা শিফট হয়ে যাবে তাড়াতাড়ি, যেটা আমরা ব্যাপারে কথা বলবো। অ্যান্ড সেরকমই ওই ফ্রান্সের একটা ডাচির তে এই ঘটনাটা, এই প্লেটা শুরু হয়। দ্যাট ইজ দ্য থিং। তো two main characters, or rather three characters we need to know. There are many other characters, but because we are not going to the play, so we'll just focus on that thing, which will be more relevant to the very poem that we're going to read. তার বেশি আমরা এখন বোঝাবো না, পরে দরকার পড়লে তোরা নিজেও দেখে নিতে পারিস বাড়িতে গুগল খুলে। সো what we need to make you understand is this. Here it is. তো আমরা বলছিলাম যে ডাচি, ফ্রান্সের একটা ডাচি। তো সেই ডাচির মেন যে ডিউক, তার নাম হচ্ছে ডিউক সিনিয়র। কিন্তু স্টোরিটা, প্লের যে স্টোরিটা সেটা এরকমই আমাদেরকে বলছে। এই যে ডিউক সিনিয়র, পাওয়ারের লোভে ডিউক সিনিয়রের যে ছোট ভাই, যার নাম হচ্ছে ডিউক ফেডরিক, সো ডিউক ফেডরিক হ্যাজ ইউজার্ভড ডিউক সিনিয়র ক্ষমতার জন্য। তো তাকে আর কি সরিয়ে দেন,
সেই ডিউক ফেডরিক, ডিউক সিনিয়রকে, যেটা আমরা সবসময় হয়তো বিভিন্ন রাজাদের যখন ব্যাপারে পড়ে এসেছি, যে ক্ষমতার লোভে হয়তো তার নিজের ভাই তাকে হয়তো সরিয়ে দিয়ে সিংহাসনে বসেছে। নাও ডেফিনেটলি অ্যাকর্ডিং টু দ্য রুল অফ মোনার্কি, যে বড় তারই সিংহাসন পাওয়ার কথা, বাট হিস্ট্রি হ্যাজ উইটনেসড অর হিস্ট্রি হ্যাজ টোল্ড আস দ্যাট ইন মেনি কেসেস ইট হ্যাজ হ্যাপেন যে ওয়ান্স এগেন ফর দ্য গ্রিড অফ পাওয়ার আমরা দেখতে পেয়েছি যে যারা ছোট, মানে ছোট হয়তো যে ভাই, সে দাদাকে সরিয়ে দিয়ে সেখানে রাজার পদটা অধিকার করেছে। তো ঠিক এখানে রাজা বলবো না, এখানে বলবো যে ডিউক। তো এই ডিউক সিনিয়র একজন ক্যারেক্টার, সে এই ফ্রান্সের একটা ডাচি যেখানে স্টোরিটা লোকেটেড, সেই ডাচির, যেটা বললাম ডাচি মানে হচ্ছে একজন ডিউকের যেই জায়গাটা, যেই এলাকাটা হয় সেটা ডিউকডোম। কিংয়ের যেরকম কিংডম রাজত্ব হয়, ডিউকের হচ্ছে ডিউকডোম। কিংয়ের ঠিক পরের যে র্যাঙ্কটা, নেক্সট যে র্যাঙ্কটা, সেটাই হচ্ছে ডিউককে দেওয়া হয় বা ডিউককে বলা হয়। ইটস লাইক দ্যাট। তো এই ডিউক সিনিয়রকে সরিয়ে দিয়ে ডিউক ফেডরিক, তার ছোট ভাই, সিংহাসনে এখন বসে আছেন বা ক্ষমতায় এসছেন। আর সরিয়ে দিয়ে বলতে ব্যানিশড, তাকে এক্সাইলে পাঠানো হয়েছে। সে চলে গেছে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ আর্ডেন। এবার এই ফরেস্ট অফ আর্ডেন কোথায় না, it is believed that it's a heavily forested region that spans Belgium, Germany and France. তো এটা ধরা হয় যে এই যে ফরেস্ট অফ আর্ডেন, এটা বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, এই তিনটে দেশের অনেকটা জায়গা জুড়ে একটা জঙ্গল, মানে জঙ্গল আর কি। ফরেস্ট মানে আমরা বুঝতেই পারছি। তো সেই জঙ্গলটা শুধুমাত্র যে ফ্রান্সের কোনো একটা জায়গায় অবস্থিত তা নয়, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি তিনটে জায়গায় জুড়ে এই পুরো একটা বড় জঙ্গল সেটা অবস্থিত, সেটা লোকেটেড। তো সেই জঙ্গলের একটা পার্ট, জঙ্গল আমরা বলছি ফরেস্ট অফ আর্ডেন তার নাম। তো যখন ডিউক ফেডরিক হ্যাজ ব্যানিশড আফটার কামিং ইনটু পাওয়ার অফ দ্য ডাচি অফ ফ্রান্স, যেখানে ডিউক সিনিয়র আসল ক্ষমতার মালিক হওয়ার ওনার কথা, তো সেই ডিউক সিনিয়রকে যখন নির্বাসিত করা হলো, এক্সাইল করা হলো, সেই ডিউক সিনিয়র তার কিছু খুব লয়াল লোকজনদের সঙ্গে, যারা তাকে সবসময় সাপোর্ট করে, তারাও সেই ডিউক সিনিয়রের সঙ্গে ডিসাইড করলেন যে আমরাও ফরেস্ট অফ আর্ডেনে চলে যাবো এবং সেখানেই আমরা থাকবো। অবশ্যই আমরা সেখানে তো আর ওই ডিউকের জীবনযাপন করতে পারবো না, বা ডিউকের অনুচর হিসেবে আমরা সেরকমভাবে থাকতে পারবো না, কিন্তু আমরা ওনার সঙ্গেই থাকবো। সো ইটস আ কাইন্ড অফ আ স্যাক্রিফাইস, ইটস লাইক দ্যাট। এবার এইটা একটা জিনিস, এই আমাদের ডিউক সিনিয়র একজন ক্যারেক্টার, যার সঙ্গে কিন্তু জ্যাক্স বলে ক্যারেক্টার একজন আছে, যে বা যার মুখ থেকে আমরা এই স্পিচটা পেয়ে থাকি, যেটা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ। সেটা কি প্রসঙ্গে, সেই স্পিচটা হট করে কেন এলো, সেটাই বোঝাবার জন্য আমরা একটুখানি আগের পার্টটা বলে রাখছি, মানে যে মেন প্লে আছে সেটার ব্যাপারটা একটুখানি স্টোরি ফর্মে। তো আমরা বুঝতেই পারছি যে ডিউক বা রাজা, তাদের সভায় যারা থাকে, তো তারা তো কেউ আর ডেফিনেটলি মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত ঘর থেকে তো কখনোই হতে পারে না। সো দে ক্যান অনলি বিলং টু দ্য আপার ক্লাস, দে ক্যান অনলি বিলং টু দ্য অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। তো এই যে জ্যাক্স বলে যে ক্যারেক্টার, যার লাইফের ব্যাপারে একটা ফিলোসফিক্যাল আইডিয়া আছে, তো উনিও ওরকম একজন আভিজাত বংশ থেকে বিলং করেন। আর ডিউকের সঙ্গে উনিও চলে এসছেন এই ফরেস্ট অফ আর্ডেনে। ইটস লাইক দ্যাট। অন্যদিকে ওই একই ডাচিতে, মানে ওই একই জায়গাতে থাকতো ওরল্যান্ডো বলে আরেকজন ক্যারেক্টার। এবার এই ওরল্যান্ডো স্টোরিটা কিরকম না, ওরল্যান্ডো আর অলিভার, এরা দুজনে দুই ভাই, অলিভার বড়। নাও এদের বাবা যখন মারা যায়, তো ওয়ান্স এগেন যা হয় সেটা হচ্ছে যে বাবা মারা যাওয়ার পর মেনলি দেখা গেল যে মানে উনি মেইন যেই পাওয়ারের যেই ব্যাপারটা, সেটা যে বড় ছেলে অলিভার, তাকেই দেয়া হলো। কিন্তু দ্য ফাদার হ্যাজ সেড কে ইউ নিড টু টেক গুড কেয়ার অফ ইউর ব্রাদার, তোমাকে তোমার ভাইয়ের খেয়াল রাখতে হবে, তার পড়াশুনো, অন্যান্য খরচাপাতি, মানে তাকে ডেফিনেটলি তোমাকে সমান অধিকার দিতে হবে। কিন্তু সমস্যা হলো এইটাই যে অলিভারও ওই পাওয়ার, টাকা পয়সার লোভ। তো সে কি করলো, সে ওরল্যান্ডোকে না কোনো প্রপার শিক্ষা, না তাকে পর্যাপ্ত সম্মান, টাকা পয়সা যেটা তার ইকুয়ালি পাওয়ার কথা, সেই জিনিসটা তাকে সে দিল না। এবং আলটিমেটলি ওরল্যান্ডো, যার একজন খুব খুব হোয়াট ক্যান আই সে, মিনস লাইক আ ফ্রেন্ড নেম অ্যাডাম,
তো সেই অ্যাডামের কাছ থেকে ওরল্যান্ডো জানতে পারলো একদিন যে অলিভার কিন্তু ওরল্যান্ডোর বিরুদ্ধে একটা প্রাণ নেওয়ার ছক করছে, ইটস লাইক দ্যাট, সো লাইফ থ্রেট। যার জন্য ওরল্যান্ডো ডিসাইড করলো যে ও ওই ডাচি থেকে বেরিয়ে চলে যাবে, মানে নিজের ওই বাড়িটা থেকে বেরিয়ে চলে যাবে, কারণ সে বুঝতেই পারছে যে অলিভার যে তার ইন্টেনশন খুব একটা ভালো নয়। আহ, এবং এই জিনিসটা খুব ভালো করে বোঝাই যাচ্ছে যে অলিভারের এই সমস্ত জিনিসপত্র ভাবার পিছনে কারণ হচ্ছে যে যা সম্পত্তি আছে সব কিছু সে যেন একাই মালিক হয়, ইটস লাইক দ্যাট। সো সেই জন্য সে একটা প্রাণ হানি বা প্রাণ নেওয়ার একটা ছক করছে তার ভাইয়ের বিরুদ্ধে। তো এবারে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে ওরল্যান্ডো কিন্তু তার নিজের বাড়ি থেকে চলে গেল ফরেস্ট অফ আর্ডেনে অ্যাডামের সঙ্গে। এবার এরাও যখন এই ফরেস্টে ঘোরাফেরা করছে, তো ডেফিনেটলি এদের কাছে তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, অনেকটা পথ তাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। অন্যদিকে যখন ডিউক সিনিয়র আর তার বাকি যারা লোকজন আছেন তারা ততদিনে গিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, একটা নিজস্ব থাকার একটা জায়গা করে নিয়েছেন সেখানে, সেই জঙ্গলটার ভেতরে ফরেস্ট অফ গার্ডেনে, কারণ তার সঙ্গে আরও অনেক লোকজন ছিল, কিন্তু অন্যদিকে ওরল্যান্ডোর সঙ্গে শুধুমাত্র অ্যাডামই। তো সিনটা হচ্ছে এরকম, যেখান থেকে আমরা স্পিচটা পাই সেটা হচ্ছে যে একদিকে ডিউক সিনিয়র ডেফিনেটলি সেও মনে মনে কষ্ট পাচ্ছে যে আমি আমার একটা রাজত্ব থাকতে সেখান থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, আমার নিজের ভাই সেই জিনিসটা করেছে, আমার সঙ্গে আমার যারা বন্ধু বান্ধব বা আমার সঙ্গে যারা আছে এখানে তারা অনেক স্যাক্রিফাইস করে এসছে। সো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে সে তো আর সেই ডিউকের লাইফস্টাইলটা কখনোই এনজয় করতে পারছে না যেটা তার অধিকার ছিল, তো তার মনে একটা কষ্ট। সে সেই জিনিসটা জ্যাক্স যে তার বন্ধু যে ফিলোসফার তার সঙ্গে শেয়ার করছে। এবার অন্যদিকে এই ওরল্যান্ডো আর অ্যাডাম তারা কিন্তু ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত। সিন হচ্ছে যে ডিনারের সময় হয়েছে, ডিউক সিনিয়র তার বাকি লোকজনদের সঙ্গে ডিনার করতে বসবে, ঠিক এরকম সময় ওরল্যান্ডো ওই জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলো ডিউকদের সেই জায়গাটার কাছে যেখানে ডিউকরা আছে। এরা কেউ একে অপরকে প্রথমে চিনত না। তো যখন এই ডিউকের জায়গায় এসে পৌঁছলো, ওরল্যান্ডো দেখছে যে খাবার দাবারের বন্দোবস্ত এখানে আছে, সে তার নিজের সোর্ডটা বার করে ফেললো, তরোয়ালটা। এবার থ্রেট করছে ডিউককে, তার সঙ্গে বাকি যারা আছে যে কোনো খাবার দাবার আপনারা খাবেন না, আমি কিন্তু সবাইকে মেরে ফেলবো, এই সব খাবার আমার চাই, ইটস লাইক দ্যাট। ডিউক কিন্তু কিছুটা বুঝতে পেরেছে, সে খুব শান্তভাবে, নিজেও শান্ত থেকে ওরল্যান্ডোকে শান্ত করার চেষ্টা করছে যে ওরল্যান্ডো কি সত্যি এরকম স্বভাবে, নাকি কোনো একটা কারণে সে ডেসপারেট হয়ে এরকমভাবে তরোয়াল বার করে শাসাচ্ছে। তো তখন ওরল্যান্ডো আস্তে আস্তে সমস্ত জিনিসটা বলল এবং বলল যে আমি খুব ক্ষুধার্ত। তো তখন ডিউক তাকে ইনভাইট করলো যে তুমি এখানে বসো, তুমি খাও আমাদের সঙ্গে, কোনো সমস্যা নেই। বাট ওরল্যান্ডো, he is saying like, no, I have also one more person with me who is very old and he is also very hungry, so যতক্ষণ না সে খাচ্ছে I am not going to eat anything. So then Duke said যে fine, so you go and you bring him. তো ওই অ্যাডাম অন্য একটা, মানে ওই ফরেস্টের অন্য একটা জায়গাতে সে ছিল, ওরল্যান্ডো সামনের দিকে আসছিল, কাইন্ড অফ লাইক হি ওয়াজ টেকিং এ রেস্ট। সো ওরল্যান্ডোকে যখন ডিউক বললো যে ঠিক আছে তুমি তাকে, সো ওরল্যান্ডো যখন বললো যে সরি, ওরল্যান্ডোকে যখন বললো যে তুমি যাও, তুমি তোমার সেই তুমি তোমার অ্যাডামকে নিয়ে এসো, ততক্ষণ আমরা কেউ খাবার দাবার কিছুই খাবো না। সো দ্যাটস দ্য থিং। এবার এইখান থেকে পরের সিচুয়েশনটা আসছে যে যেখানে ওই আমাদের ওরল্যান্ডো অ্যাডামকে নিয়ে আসতে গেছে, তখন জ্যাকের সঙ্গে বা জ্যাক্সের সঙ্গে ডিউকের একটা কথাবার্তা হচ্ছে এবং ডিউক জ্যাককে বলছে যে আমরা যেই দুঃখে আছি, দেখো আমরা কিন্তু পৃথিবীতে একা নেই যে এরকম দুঃখে আছে। কিরকম দুঃখ না, আমি আমার নিজের ডিউকডম থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, আমাকে আজকে এরকম ফরেস্টের ভেতরে বসে জীবনযাপন করতে হচ্ছে, তোমরাও এখানে আছো, মানে যেটা আমাদের অধিকার আমরা সেটা পাচ্ছি না। সো ডেফিনেটলি মনে তো একটা কষ্ট আছেই, কিন্তু এখন এই ওরল্যান্ডোর সঙ্গে দেখা হওয়ার পর জানতে পারলাম বা বুঝতে পারছি যে পৃথিবীতে যে আমরাই শুধুমাত্র দুঃখ পাচ্ছি, আমাদেরই সমস্যা সেটা নয়, ওরাও দেখো খেতে পায়নি বলছে,
ও এরকম ডেসপারেট হয়ে খিদের চোটে তরোয়াল বার করে ফেলেছে, তাহলে দেখো যে ওরও কতটা দুঃখ। এবার জ্যাক্স এই যে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এই স্পিচটা জ্যাক্স দেয় এটা বোঝাবার জন্যই যে আমাদের প্রত্যেকের লাইফে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আর এই যে আমরা লাইফটা লিড করছি সেটা আর কিছুই না, যে আমরা সবাই এক একজন অ্যাক্টর, এক একজন অ্যাক্ট্রেস। লাইফটা হচ্ছে একটা স্টেজের মতন, স্টেজ মানে যেখানে নাটক, যেখানে আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, এবং নাটক যখন স্টেজে হয় আমরা জানি যে সেখানে ক্যারেক্টার্সরা বিভিন্ন রোল প্লে করে। তো জ্যাক্স বলছে যে আমাদের যে লাইফ সেটা কিন্তু একটা স্টেজের মতন, সেখানে বিভিন্ন ধরনের সেখানে বিভিন্ন ধরনের অ্যাকশন হয়, সেখানে বিভিন্ন ধরনের রোল আমাদেরকে প্লে করতে হয়, এবং এই রোল যে প্লে করতে হয় সেটাকেই 7টা ভাগে ভাগ করা হয়েছে, যার জন্যই অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এটাকে 7 এজেস অফ ম্যান বলেও বলা হয়। 7 এজেস অফ ম্যান, সেই 7 এজেস অফ ম্যান ব্যাপারটা কি, যেটা বললাম যে 7টা স্টেজ, যেখানে জ্যাক্স বলছে যে এই আমাদের লাইফ এইটা একটা স্টেজের মতন, এখানে আমরা শুধুমাত্র অ্যাক্টর বা অ্যাক্ট্রেস। আমাদেরকে যখন আমরা জন্মাচ্ছি আর আমরা যখন মরে যাচ্ছি, তো সেই সময়টার ভেতরে আমরা বিভিন্ন রোল প্লে করি, আমাদের শুধু সেটাই কাজ। কারণ আমরা যখন মারা যাচ্ছি তখন মারা যাওয়ার আগে অবধি যা যা আমরা অ্যাচিভ করেছি, সে টাকা পয়সা হোক, নাম দাম যাই হোক না কেন, সেই কোনোটাই আমরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারছি না। তো শুধুমাত্র যতদিন আমরা বেঁচে আছি জন্মাবার পর থেকে, আমরা শুধু কয়েকটা রোলই প্লে করি লাইফে, মানে অ্যাজ ইফ একটা ড্রামা লেখা হয়েছে, সেই ড্রামাটা হচ্ছে আমাদের লাইফ। সেই লাইফে বিভিন্ন স্টেজ আছে, যেরকম একটা ড্রামায় বিভিন্ন অ্যাক্টস হয়, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। তো সেরকম এই যে লাইফের ড্রামা, সেখানে 7টা স্টেজ আছে, 7টা এজেস আছে, এর থেকে বেশি কিছুই না। এবং এই এক একটা এজে আমরা এক একটা রোল প্লে করি মারা যাওয়ার আগে অবধি। ফিউটিলিটি অফ লাইফ, আমরা যেই ওখানে নোট মেটেরিয়ালটা পাঠিয়েছি সেখানে এই কথাটা দেওয়া আছে, ফিউটিলিটি অফ লাইফ মানে হচ্ছে জন্মালাম, সব কাজ করলাম, পড়াশুনো করলাম, চাকরি বাকরি করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, তারপর আলটিমেটলি কী হলো, মারা গেলাম। তাহলে চাকরি, টাকা পয়সা আমার সঙ্গে কোনটা গেল? কিছুই না। তাহলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দ্য ফিউটিলিটি অফ লাইফ, যে তাহলে লাইফে আমরা পেলামটা কি? আমরা যখন মারা গেলাম তখন তো সব কিছু আমাদের ছেড়ে দিয়ে যেতে হলো, তাহলে লাইফ আমরা পেলামটা কি? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই জিনিসটা হয়তো আমরা সেরকমভাবে ভাববো না, বাট এটাই হচ্ছে ফিলোসফিক্যাল ভাবনা, এটাই হচ্ছে ফিলোসফিক্যাল চিন্তা, যে তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ বিভিন্ন কাজ করছো, কিন্তু যখন তুমি মারা যাচ্ছ, তুমি তার আগে অবধি যা যা অ্যাচিভ করে এসছো লাইফে, তো আর তোমার সঙ্গে কিছুই যাচ্ছে না। সেই জন্যই বলা হচ্ছে যে যতদিন আমরা বেঁচে আছি এক একটা স্টেজ আমরা লাইফে পার করছি, এবং সেই এক একটা স্টেজে আমরা এক একটা রোল প্লে করছি, এবং বিভিন্ন ক্যারেক্টারকে যেরকমভাবে একটা ড্রামাতে, একটা মুভিতে রোল দেওয়া হয়, তারা কাজ করে। আমরাও হচ্ছি আমাদের লাইফের যেই ড্রামা, যে নাটক, সেখানে আমরা এক একজন ক্যারেক্টার, আমরা একজন অ্যাক্টর বা আমরা একজন অ্যাক্ট্রেস, এর থেকে বেশি আমরা কিছুই না। যেখানে নাটক শেষ সেখানে আমাদের কাজ শেষ। এবং সেটা কিভাবে, সেটাই আমরা এবার এখানে একটু বোঝাবার চেষ্টা করছি। আচ্ছা, থিম অফ দ্য পোয়েম আমরা একটু বলে নিই, যেটা আমরা এক্ষুনি বললাম। দ্য পোয়েম ইজ এ ফিলোসফিক্যাল রিফ্লেকশন অন লাইফ অ্যান্ড আওয়ার রোল ইন ইট। ইট ব্রেকস ডাউন the complexities of human life into exceedingly simple stages and makes a sweeping generalization as to the manner in which an individual progresses in life. তো বলছে যে এই পোয়েমটা একটা ফিলোসফিক্যাল রিফ্লেকশন, যে আমাদের লাইফের ব্যাপারে এবং সেই লাইফে আমরা যে রোল প্লে করি সেটার ব্যাপারে, এবং বলছে যে আমাদের লাইফের প্রত্যেকটা স্টেজে যে বিভিন্ন জটিলতা আসে সেটাকে খুব সিম্পলভাবে এই কবিতার থ্রু দিয়ে দেখানো হয়েছে। আর হ্যাঁ, এবং আমরা জন্মাবার পর থেকে আমাদের মৃত্যু অবধি আমরা কীভাবে লাইফে প্রোগ্রেস করি, কীভাবে আমরা লাইফে বাড়ি, সেই জিনিসটা এই অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ
বা যেখানে আমরা বলছি 7 এজেস অফ ম্যান, সেটা থ্রু দিয়ে দেখানো হয়েছে। এবার পড়লে আমরা বুঝতে পারবো। অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ। নাও দ্য মেটেরিয়াল দ্যাট ইউ হ্যাভ সেন্ট ইউ, আমি সেখান থেকেই পড়ছি। বলছে দিস ইজ আ ফেমাস অ্যান্ড অফেন কোটেড লাইন and has many implications. Shakespeare is comparing the world to a stage which must have naturally appealed to him since he was a playwright. The idea of the world as a stage was also around before Shakespeare and was made popular by Richard Edwards. Here, Shakespeare finds a similarity between the world and the stage, as in the stage is full of action just like the world. তো বলছে যে এই যে এখানে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এই যে কম্প্যারিজনটা, যে পৃথিবী একটা স্টেজের মতন, পুরো পৃথিবী একটা স্টেজের মতন। স্টেজ মানে আমরা আবারও বললাম যে যেখানে মেনলি আমরা জানি, যারা আমরা নাটক দেখতে গেছি, অন্য কোনো অনুষ্ঠান দেখতে গেছি, স্টেজ বলতে কী বোঝায় আমরা জানি, কলেজেও আমরা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে দেখেছি। তো বলছে যে শেক্সপিয়ারের কাছে এই যে স্টেজের কম্প্যারিজনটা বা তুলনাটা আনা, সেটা খুব একটা নর্মাল ব্যাপার, কারণ উনি যেহেতু নাট্যকার, তো সেই জন্য নাটক যখন লেখা হতো সেগুলোকে তো স্টেজেই অ্যাক্টিং করা হবে। তো ঠিক সেরকমভাবেই এখানে বলা হচ্ছে যে যেরকম একটা স্টেজে সবসময়, মানে যেরকম নাটক যখন হয় তখন যেরকম আমরা দেখতে পাই যে স্টেজে বিভিন্ন রোলগুলোকে প্লে করা হচ্ছে, ঠিক সেরকমভাবেই ওয়ার্ল্ডও একটা স্টেজেরই মতন। কারণ সেই পৃথিবীতেও যখন আমরা জন্মাচ্ছি, আমরা মারা যাওয়ার আগে অবধি আমাদের বিভিন্ন রোল প্লে করতে হয়। ইটস লাইক দ্যাট। তারপর and all the men and women merely players. Merely মানে হচ্ছে অনলি। বলছে Shakespeare says that all men and women are actors on the stage of the world in the play of life. The word merely tells us that he regards a singular human life very small and inconsequential in the grand expanse of the world. We observe a feeling of vanity and existential crisis in the character's voice. তো কি বলছে, যেটা আমরা একটু আগেই বললাম, যে পুরো পৃথিবীটা হচ্ছে একটা শুধু স্টেজের মতো। কিসের স্টেজ? ইন দ্য প্লে অফ লাইফ। ইন দ্য প্লে অফ লাইফ মানে এখানে যে নাটকটা, সেটা হচ্ছে জীবন। একটা নাটক যখন লেখা হয় তখন সেটাকে স্টেজে পারফর্ম করা হয়। তো বলছে যে পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করছি, তখন ওই আমাদের লাইফ যেটা, সেটাই হচ্ছে একটা নাটক। কারণ সেই লাইফে জন্মানো থেকে মারা যাওয়ার আগে অবধি আমাদের বিভিন্ন রোল প্লে করতে হয়, ঠিক যেরকমভাবে একটা নাটক যখন স্টেজে অভিনীত হয়, করতে হয় মানুষকে প্লে, অ্যাক্টর অ্যাক্ট্রেসকে রোল প্লে, ঠিক সেরকম। তাই উনি বলছেন যে আমরা কিন্তু এই পৃথিবীতে ওই ক্যারেক্টার ছাড়া আর কিছুই নেই, মানে আমাদের সেরকম আর কোনো অস্তিত্ব নেই। আমরা শুধুই হচ্ছি যে ড্রামাটা আমরা প্লে করব লাইফে, সেটার বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস, দ্যাটস ইট। এর থেকে বেশি আমরা কিছু নই। আই থিঙ্ক আমি হয়তো বুঝতে একটুখানি সমস্যা হচ্ছে, বাট কিছুই না, ইটস ভেরি সিম্পল থিং। সেটা হচ্ছে এইটাই যে আমি যখন জন্মাচ্ছি, তারপর আমি আস্তে আস্তে স্কুলে যাচ্ছি, তারপর আমার আস্তে আস্তে টিনেজ হচ্ছে, দেন আমি হয়তো চাকরির ক্ষেত্রে ঢুকছি, তারপরে মিড লাইফ দিয়ে আস্তে আস্তে আমি বার্ধক্যর দিকে এগোচ্ছি, যখন আলটিমেটলি মারা যাব। তো এই জন্মানো থেকে মারা যাওয়ার আগে অবধি তো আমি লাইফে অনেক কিছুই করতে পারি, চাকরি বাকরি, টাকা পয়সা ইনকাম, বাড়ি ঘর বানানো। তো বলছে যে জন্মানোর সঙ্গে সঙ্গেই তো আমি বাড়ি ঘর তৈরি করতে পারি না, টাকা পয়সা ইনকাম করতে পারি না। তো জন্মাচ্ছি যখন, তখন একটা রোল আমি প্লে করছি। এরপর যখন আমি স্কুলে যাচ্ছি, একটা রোল প্লে করছি, স্কুল বয়। তারপর যখন আমি আস্তে আস্তে কৈশোরের দিকে যাচ্ছি, তখন একটা রোল আমি প্লে করছি, মারা যাওয়ার আগে অবধি। তো রোল যে প্লে করছি, আমি কোন ড্রামাতে রোল প্লে করছি? লাইফের ড্রামাতে, জীবনের ড্রামাতে। জীবনটা হচ্ছে একটা নাটক, কারণ সেই জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লেখা আছে, এবং সেই লেখাটাকেই আমরা শুধু অভিনীত করি। তাই উনি বলছেন অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স। এই পুরো পৃথিবীটা হচ্ছে একটা স্টেজের মতন, এবং এই স্টেজে আমরা, ছেলে এবং মেয়ে, আমরা সবাই হচ্ছি শুধুমাত্র কিছু ক্যারেক্টার্স, আমরা শুধু অ্যাক্টার্স, দ্যাটস ইট। এছাড়া আমাদের আর কোনো অস্তিত্ব নেই।
এবং এছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, এটা বলার পিছনে কারণ হচ্ছে এইটাই যে ওই যে ডিউক সিনিয়র যখন সে বিতাড়িত হয়েছে, দুঃখে আছে সে, ওরল্যান্ডো অ্যাডামের সঙ্গে এসছে, সে তার প্রাণ ভয় বেরিয়ে চলে এসছে, অলিভার তাকে মারবে, তার নিজের দাদা, এটা ঠিক হয়েছে। তো সবারই কষ্ট, সবারই কষ্ট। সেই জন্য জ্যাক্স বলছে যে লাইফে যে আমরা জন্মের পর থেকে আস্তে আস্তে বড় হচ্ছি এবং একটা সময় আমরা মারা যাব, তো বেসিক্যালি আমরা যা অ্যাচিভ করছি, দ্য লাইফ ইজ ভেরি ফিউটাইল, কারণ মারা যাওয়ার পর আমাদের সঙ্গে আর কিছুই যাবে না। লাইফে যে শুধু তোমার কষ্ট হচ্ছে তা নয়, সবারই কষ্ট হয়। দ্যাট ইজ দ্য থিং। And one man, sorry, they have their exits and their entrances. The speaker is talking about life and death and how they are inevitable. What we should pay attention to here is the plural form of the words exits and entrances. Okay, তো এখানে বেসিক্যালি exits and entrances, exit মানে হচ্ছে ডেথ, এন্ট্রান্স মানে হচ্ছে বার্থ। কম্পেয়ার করতে হবে কীরকমভাবে, যে যখন স্টেজে কোনো একটা ড্রামা অভিনীত হচ্ছে, তো আমরা দেখতে পাই যে একটা এক্সিটের দিক আছে, একটা এন্ট্রান্সের দিক আছে। স্টেজের কথা বলছি, এমনি তো অডিটোরিয়ামটাতে ডেফিনেটলি থাকে। তো ওই এন্ট্রান্সের দিক থেকে স্টেজে ডিফারেন্ট ক্যারেক্টার্স আসতে থাকে, আর এক্সিটের দিক থেকে তারা বেরোতে থাকে। তো এবার কি বলা হচ্ছে না, আমরা যে মারা যাই সেটা হচ্ছে আমাদের এক্সিট, আর আমরা যখন জন্ম নিই সেটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তো ঠিক যেরকমভাবে ড্রামা যখন অভিনীত হয় স্টেজে, উই ফাইন্ড দ্যাট there is an exit and there is an entrance for the actors. In life also, you know, our exit is our death and our entrance is our birth. It's like that. ওই যে উনি বলেছেন যে ওয়ার্ল্ড একটা স্টেজের মতন, তো সেই জন্যই বলা হচ্ছে তাহলে স্টেজে যেরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য একটা এক্সিট একটা এন্ট্রান্স থাকে, তো আমাদের লাইফের ক্ষেত্রেও আমরা যখন জন্মাই সেটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর আমরা যখন মারা যাই তখন হচ্ছে আমাদের এক্সিট। তার তার মধ্যে আমরা যে জিনিসগুলো করছি সেটা হচ্ছে ওই লাইফের বিভিন্ন স্টেজে শুধু আমরা রোল প্লে করছি। ইটস লাইক দ্যাট। এবং ওই এক্সিট অ্যান্ড এন্ট্রান্স আমরা এখানে এস দেখতে পাচ্ছি, মানে এগুলোকে প্লুরাল করা হয়েছে। তাহলে শুধুমাত্র যেখানে এক্সিট আর এন্ট্রান্স দিয়ে ডেথ আর বার্থকে বোঝানো হয়েছে তা নয়, আরও কিছু আছে। সেটা কি না, বলছে যে speaker isn't only talking about life and death, he is talking about human relationships as well. People come and go in our lives. Relations are made, broken and re-established. Okay, তো এটা বলা হচ্ছে যে এক্সিট আর এন্ট্রান্সেস, তো জন্ম হলো এন্ট্রান্স, আর এক্সিট মানে হচ্ছে মৃত্যু হলো। এবার তার ভেতরে জন্মাবার পর থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন রিলেশনে আবদ্ধ হয়ে যাই। we get associated or we make different relations. সেই রিলেশনগুলো বিভিন্ন সময় ভেঙেও যায়, আবার কখনো কখনো সেগুলো আবার পুনরায় তৈরি। তাহলে যখন রিলেশন তৈরি হচ্ছে সেটাও হচ্ছে এন্ট্রান্স, মানে আমাদের লাইফে একটা নতুন রিলেশন এলো, একটা বাচ্চার মা বাবা এই পরিচয়, তারপরে হয়তো আস্তে আস্তে তার বিলাভেড প্রেমিকা সেইটা, তারপরে সে যখন চাকরি করছে তখন বস আর এমপ্লয়ি সেই একটা রিলেশন। এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে তার মধ্যে কিছু রিলেশন ভাঙতেও থাকে, যেগুলো ভাঙছে তার মানে সেগুলো এক্সিট হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে তার মানে সেগুলো এন্ট্রান্স হচ্ছে। তাহলে এমনিতে এক্সিট আর এন্ট্রান্স মানে হচ্ছে লাইফে আমাদের জন্ম আর মৃত্যু, আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জন্মাবার পর থেকে মৃত্যুর আগে অবধি যে রিলেশন বিভিন্ন তৈরি হয় আমাদের লাইফে, বিভিন্ন সময় সেগুলো যখন ভেঙেও যায় সেগুলোকেও বলা হচ্ছে। And one man in his time plays many parts. Many parts, his acts being 7 edges. এই 7 edgesটাকে কিন্তু আমরা আন্ডারলাইন করছি। এখানে কি বলছে, the first part of this line says that a man plays many parts throughout his lifetime. The word parts is not only restricted to the ages but has a broader connotation, মানে সংজ্ঞা। It means that different roles we play in life as a child, a parent, a sibling, a spouse, etc. The later part of the line says that a person plays these several parts stretched over 7 acts, which are 7 different ages.
This is again a play analogy. We see a clever association between plays and life in this introductory part. তো বলা হচ্ছে, and one man in his time plays many parts, his acts being 7 ages. তো এই যখন আমরা জন্মালাম, আর এই পুরো ওয়ার্ল্ডে যখন আমরা জন্মালাম, আমাদের এন্ট্রি হলো আমাদের, কারণ ওয়ার্ল্ডকে একটা স্টেজ হিসেবে কম্পেয়ার করা হচ্ছে, যেই স্টেজে ড্রামা অভিনীত হয়, এবং পোয়েট আমাদেরকে বলছেন যে লাইফের ড্রামার ব্যাপারে এখানে উনি কথা বলছেন। তো লাইফও একটা ড্রামার মতন, তার থেকে বেশি কিছু নয়, এবং সেখানে আমরা যারা মানুষ আছি তারা শুধুমাত্র অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হিসাবেই কাজ করি, এবং আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমরা সেখানে বিভিন্ন রোল প্লে করি, যেটা আমরা বলছিলাম, যেটার মানেই হচ্ছে অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেজ মেনি পার্টস। এবং বেসিক্যালি এখানে মেনি পার্টসকে উনি 7টা পার্ট বা 7টা এজেস বা 7টা ফেজেস অফ লাইফের ব্যাপারে বলেছেন। জন্ম, যেটাকে ইনফ্যান্ট বলা হচ্ছে, সদ্যজাত, তারপর হয়তো আরও বিভিন্নগুলো এখানে যেগুলো মেনশন করা আছে সেগুলো আমরা এর পরের লাইন থেকে ধরতে পারবো। তো সেটাই উনি বলছেন যে যখন আমাদের জন্ম হলো, মৃত্যুর আগে অবধি আমরা 7টা পার্ট প্লে করে আসি, এবং সেই 7টা পার্টকে এখানে ওই ড্রামাতে যেরকম 7টা অ্যাক্ট হয়, আমরা দেখবো যখন কি আমরা ড্রামা পড়ে থাকি, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, তো এরকম অ্যাক্ট হয় বিভিন্ন। তো এখানে 7টা অ্যাক্টের কথা বলা হচ্ছে, মানে 7টা ডিফারেন্ট ফেজের কথা বলা হচ্ছে লাইফের। সেটা কি কি সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। At first the infant mewling and puking in the nurse's arms. ওকে, এবার কিন্তু শুরু হচ্ছে এই যে এজেস। আমরা দেখবো, আমরা যদি ওই স্টাডি মেটেরিয়ালটা ফলো করি, ওখানে দেওয়া আছে দ্য এজেস বলে। স্টেজ 1 হচ্ছে ইনফ্যান্সি, মানে হচ্ছে সদ্যজাত। তো বলছে দ্য ফার্স্ট স্টেজ অফ লাইফ ইজ বার্থ, অল লাইফ বিগিনস উইথ বার্থ। When a child is born, it is completely oblivious to the cares of the world. Infants don't do much. They are dependent on their mother and caretakers. So we see that the speaker establishes the first stage of life as the stage of dependency. Infants have no other way of calling out other than their cry. Also, they cannot eat and are dependent on their mother's milk. They often vomit. The mewling and puking in nurse's arms sets a scene of a child born moments ago. But this stage is not just limited to the time period of birth. This stage of life extends till the infant is old enough to go to school. তো পুরোটা যেটা লেখা আছে আমি শর্টে আমি মেন ব্যাপারটা বলার চেষ্টা করছি। তো প্রথম যে স্টেজ, মানে প্রথম যেই ফেজটা আমরা অ্যাক্টিং করছি, সেটা কি ইনফ্যান্ট, সদ্যজাত, মানে সবে যখন আমরা জন্মেছি। মিউলিং দেওয়া আছে সফট বা ক্রাইং নয়েজেস, কান্না। একটা বাচ্চা যখন জন্মায়, তার যদি কোনো কারণে কিছু দরকার হয়, সে তো কান্না ছাড়া অন্য কিছু দিয়ে সেটা বোঝাতে পারে না, সে কাঁদছে। তুই যখন জন্মেছিলি তখন ডেফিনেটলি তোর কান্না শুনেই বা ওই কান্নার থ্রু দিয়ে যে চেঁচানোটা হয় সেটা শুনেই মা বা বাবা বুঝতে পারতো যে এর কিছু একটা দরকার। আর তারপর বলছে পিউক মানে হচ্ছে বমি করা। তো বাচ্চাদেরকে যখন খেতে দেওয়া হয়, যারা সদ্যজাত, তারা যে সবসময় সব কিছু খেতে পারে তা নয়, বমি করে দেয়। এবং কি বলছে, ইন দ্য নার্সেস আর্মস। তো নার্স যখন মা তো তাকে দেখভাল করছেই, তো তাছাড়া অনেক সময় এরকম নার্স মানে কেয়ারটেকার হিসেবেও রাখা হয় আর কি। তো যারা হয়তো মা অনেক সময় দেখতে পাচ্ছে না, এক্সট্রা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে, তো তখন সে নার্সের হাতে বমি করে দিচ্ছে। এরকম তো দেখাই গেছে, সবসময় এটা হয়েই থাকে, কারণ বাচ্চাদের এটা ধর্ম, ইটস লাইক দ্যাট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেজ, ইনফ্যান্সি। এবার এই প্রথম স্টেজ অ্যাক্টিং করতে হয়, এটা শুনলে একটু অদ্ভুত মনে হতে পারে, কারণ স্বাভাবিক মনে হবে যে হ্যাঁ আমরা যখন জন্মাই তখন তো আমরা সদ্যজাতই থাকি, এখানে অ্যাক্টিংয়ের কী আছে। কিন্তু এই জিনিসটাই পোয়েট বোঝাবার আমাদেরকে চেষ্টা করছেন, যেই ক্যারেক্টার জ্যাক্স, যে একজন ফিলোসফিক্যাল টাইপের কথাবার্তা সবসময় বলে, আমরা যেটা বললাম সেটাই হচ্ছে এইটা, যে এই যে প্রথম স্টেজ, এটাই হচ্ছে লাইফের মানে যে ড্রামা, লাইফের যে ড্রামা, তার যে প্রথম সিন, তার যে প্রথম ফেজ, সেটা হচ্ছে ইনফ্যান্সি, বা আমরা সবে জন্মেছি সেই স্টেজটা। সেই অবস্থায় আমরা একটা রোল প্লে করছি, ডেফিনেটলি সজ্ঞানে নয়, বাট নো ডাউট একটা রোলই আমরা শুধু প্লে করছি। ইটস লাইক দ্যাট। চেঁচানো, খিদের জন্য বা অন্য কিছুর জন্য, খেতে দিচ্ছে, খাচ্ছি, হয়তো বমি করে দিচ্ছি, দ্যাট ইজ দ্য থিং।
এবং এটা কতক্ষণ অবধি চলছে? যতক্ষণ না তার স্কুলে যাওয়ার বয়স হচ্ছে। তাহলে এই যে ইনফ্যান্ট, এটা কিন্তু স্টেজ 1 আন্ডারলাইন করে রাখবো আমরা বইতে, যে 7 এজেস বা 7টা স্টেজের কথা বলছি সেটা। তারপর হচ্ছে অ্যান্ড দেন দ্য ওয়াইনিং স্কুল বয়। ওয়াইনিং মানে হচ্ছে কমপ্লেনিং। স্কুল বয় নেক্সট, এটা কিন্তু আন্ডারলাইন হবে। উইথ হিজ স্যাচেল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস ক্রিপিং লাইক স্নেল আনউইলিংলি টু স্কুল। The infant grows into a child. He no longer needs the complete attention of his parents and custodians, and they send him to school to educate him in the ways of the world. But the boy, who has seen only love and adoration from his immediate environment, looks reluctantly towards this change. He whines and cries and throws tantrums to avoid separation from his parents. The parents, however, know what is best for their ward, and they force him to go to school. They dress him in the school uniform and give him a satchel and make him ready for school. The little child, however, is unwilling to go to school. Satchel মানে হচ্ছে a bag carried on the shoulder by a long strap used especially for school books. তো স্কুল ব্যাগ টাইপ, স্যাচেল মানে হচ্ছে তাই। তো এটাই বলা হচ্ছে যে প্রথম প্রথম যখন আমাদের মানে আমরা স্কুলে ভর্তি হয়েছি, ফার্স্ট আমাদের যখন স্কুলে যাওয়ার থাকে, অনেকেই থাকে যে যারা কিন্তু যেতে চায় না, কান্নাকাটি, এই যাব না, এই করবো না। তো এরকম একটা জিনিস কিন্তু তারা সবসময় করতে থাকে, এটা এটা খুব ভালো করে আমরা সবাই জানি। অনেকে আছে যারা আবার খুব কিউরিয়াসিটি নিয়ে ডেফিনেটলি স্কুলে যায়, হয়তো কান্নাকাটি করে না, কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রেই অন্য জিনিসটাই হয়, যেটা খুব নর্মাল ব্যাপার, ইটস লাইক দ্যাট। এবং সে আনউইলিংলি, সে স্কুলে যেতে অনিচ্ছুক। কেন? বাবা মা জানে যে হ্যাঁ তাকে স্কুলে পাঠাতে হবে ডেফিনেটলি, কারণ এবার তাকে আস্তে আস্তে স্কুলের এনভায়রনমেন্ট থেকেও আর অন্যান্য জিনিসপত্র শিখতে হবে, এডুকেশনটা তাকে প্রপারলি দিতে হবে, ইটস লাইক দ্যাট। কিন্তু যে বাচ্চাটা ওই সদ্যজাত অবস্থা থেকে স্কুলে যাওয়ার আগের স্টেজ অবধি বাবা মার ভালোবাসা ছাড়া অন্য কিছু দেখে আসেনি, সেই এনভায়রনমেন্টেই সে অভ্যস্ত ঘরে, তো যখন প্রথম দিন তাকে স্কুলে যেতে হবে, তো তার একটা তো অদ্ভুত ব্যাপার লাগবেই। সে ভাবছে যে সেই জন্য বাবা মার থেকে আলাদা হয়ে যাচ্ছে। ওই অল্পক্ষণের জন্য যে হচ্ছে সেটুকু বোঝার তার ক্ষমতা তখনও হয়তো তৈরি হয়নি, হয়তো না তৈরি হয়নি, সে ভাবছে তাকে আলাদা করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য সে ওই ওয়াইন করছে, কমপ্লেন করছে যে না আমি যাব না, আমার ভালো লাগছে না। বাট আলটিমেটলি তাকে যেতে হয়, কিন্তু সে সেটা অনিচ্ছা নিয়েই যায়। এবার সেটা আস্তে 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 কেটেও যায়, ইটস লাইক দ্যাট। বাট আমরা প্রথমের কথাটাই বলছি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লাইফ। প্রথমে হচ্ছে ইনফ্যান্সি, আমরা ইনফ্যান্টের রোল প্লে করছি, কান্নাকাটি করছি, খাচ্ছি, বমি করে দিচ্ছি, ইটস লাইক দ্যাট। তারপরেরটা হচ্ছে স্কুল বয়, আমাদের স্কুলে যাওয়ার বয়স হয়েছে। প্রথম যখন স্টেজটা, তখন আমরা বেশিটাই হচ্ছি ডিপেন্ডেন্ট অন্যর ওপরে। স্কুল বয় সবে সবে যখন আমরা, স্কুল বয় বা গার্ল যাই হোক না কেন, যখন সবে সবে আমরা ভর্তি হচ্ছি, আমরা পুরোপুরি হয়তো ইন্ডিপেন্ডেন্ট নই, কিন্তু আগে যতটা আমরা বাবা মার ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, একটুখানি আমরা সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট, ইটস লাইক দ্যাট। স্কুলে যাওয়া, সেখানে গিয়ে হয়তো নিজেরটা নিজে করে নেওয়া, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, স্কুল বয় স্টেজ। আই থিঙ্ক আমরা বোঝাতে পারলাম। এরপর বলছে অ্যান্ড দেন দ্য লাভার shying like furnace with a woeful ballad made to his mistress's eyebrow. This is the third stage. আন্ডারলাইন করতে হবে লাভারকে, এবং কিরকম ভাবে। এটা বেসিক্যালি হচ্ছে স্টেজ 3 অ্যাডোলেসেন্স, কৈশোর, যেখানে ওই প্রেম, ভালোবাসা, ক্রাশ, এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আমাদের এখানেও তাই হয়েছে, মানে বোঝানো হচ্ছে। নেক্সট, দ্য এডুকেটেড ইউথ ইজ ইন দ্য হাইট অফ টিনেজ when adolescence sets in. The erstwhile child now weaves the dreams of love. He witnesses new changes in his mind and body and feels differently than he has done before. His heart is set on love and he pines for his mistress. He writes and sings sad ballads for his mistress, exalting her beauty and form. For the lover, the world is all roses and cherry blossom. He sees beauty in every aspect of life. This is the period in a person's life when he witnesses beauty and the feeling of amorous love and infatuation. So once again, I think you guys know that এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে যে when we are in that adolescent part of our life, there is a kind of a feeling that starts to come inside our body, in our mind, and it's mainly like
we want to go for a relation, and it mainly it is a crush, but we actually realize it very later, সেটা আমরা পরের দিকে বুঝতে পারি। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। সো এইটা হচ্ছে কিন্তু সেই স্টেজটা, অ্যাডোলেসেন্ট স্টেজ, যেখানে আমরা কোন রোলটা প্লে করি, একজন লাভারের রোলটা। এবং কি বলছে এখানে, যে তার যে হার্টটা সেটা পুরোপুরি প্যাশনে ভর্তি, সেটা পুরোপুরি লাভে ভর্তি, মানে ওই ভালোবাসার একটা ব্যাপার তার ভেতরে চলে এসছে। এবার যাকে যার প্রতিও তার ফিলিংস আছে, নট নেসেসারিলি যে তারও একই রকম মনে হচ্ছে, কিন্তু সে তার অ্যাটেনশন, মানে আমরা যখন রোলটা প্লে করছি, আমরা অন্যজনের অ্যাটেনশন পাওয়ার জন্য এইখানে বলা হচ্ছে যে ব্যালার্ড, woeful ব্যালার্ড, স্যাড সংস টাইপের সে লিখছে বা গান গাইছে, ইটস লাইক দ্যাট, তার অ্যাটেনশন পাওয়ার জন্য। এই যে বলছে মেড টু হিজ মিস্ট্রেসেস আইব্রাউ, এটার মানে হচ্ছে ট্রাইং টু গেট অ্যাটেনশন। মিস্ট্রেস মানে হচ্ছে বিলাভেড। সো যার প্রতি ফিলিং তৈরি হচ্ছে, হয়তো সেটা একতরফাই, ওদিক থেকে কোনো রেসপন্স নেই, কিন্তু এদিকের ফিলিংটা এত বেশি। এবং শাইং লাইক ফার্নেস, ফার্নেস মানে আমরা জানি যেখানে দেওয়া আছে আ ক্লোজ স্ট্রাকচার ইন উইচ মেটাল ইজ হিটেড অ্যাট ভেরি হাই টেম্পারেচার, ওই ফার্নেসে গলানোর কাজ হয়, আগুনের ব্যাপার সেখানে। তো বলছে যে শাইং লাইক ফার্নেস মানে হচ্ছে ব্লাশিং, গ্লোয়িং of a lover at that phase is as bright as a furnace, it's like that। মানে এই যে লাভারের যে স্টেজটা, অ্যাডোলেসেন্টের যে স্টেজটা, এই সময় যেই ভালোবাসার যে ফিলিং, লাভের যে ফিলিংটা, সেটা একদম ফার্নেসের মতন, ইটস লাইক দ্যাট। মানে তার একটা গ্লো আছে, পুরো তার মুখে চোখে জিনিসটা বোঝা যাচ্ছে যে সে পুরোপুরি লাভে, ইটস লাইক দ্যাট, দ্যাট ইজ দ্য ফিলিং, দ্যাট ইজ দ্য ইমোশন। তো মুখে চোখে একদম বোঝা যাচ্ছে যে তার ভেতরে একটা ভালোবাসার ফিলিং তৈরি হয়েছে। সো এই যে বলছি আমরা, ব্লাশিং, গ্লোয়িং অফ আ লাভার অ্যাট দ্যাট ফেজ ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ আ ফার্নেস। তো সে যখন কথা বলছে বা তার ভাবে ভাবে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার ভেতরে কিন্তু একটা রোম্যান্টিক ফিলিং গ্রো করছে। এবং একটা ফার্নেসে যখন মেটালকে গলানো হয়, যখন তার গ্লো যেরকম থাকে, ঠিক সেরকমই গ্লো, মানে তার চোখে মুখে ফুটে উঠছে। শুধুমাত্র যে সে চেপে রাখতে পেরেছে, সিক্রেট রাখতে পেরেছে জিনিসটা, সেটা নয়। অ্যান্ড দ্যাট ইজ নর্মালি দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ইটস এ ভেরি ন্যাচারাল থিং দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। এবং বলছে যে যখন হয়তো সেই লাভটা একতরফা, ইট ইজ ভেরি মাচ ওয়ান সাইডেড, এবং সেই জন্যই সে অ্যাটেনশন টু হিজ মিস্ট্রেসেস আইব্রাউজ, মানে হচ্ছে টু ট্রাইং টু গেট দ্য অ্যাটেনশন, সে তার বিলাভেডের অ্যাটেনশন পাওয়ার জন্য স্যাড সং গাইছে, ইটস লাইক দ্যাট। নেক্সট যে স্টেজটা আসছে, দ্যাট ইজ then a soldier, full of strange oaths and bearded like the bird, jealous in honor, sudden and quick in quarrel, seeking the bubble reputation even in the cannon's mouth। Fourth stage, youth। আগে ছিল অ্যাডোলেসেন্স, তারপর হলো ইউথ, আগে দুটো হচ্ছে ইনফ্যান্সি, স্কুল বয়, ইটস লাইক দ্যাট। তাহলে আমরা চারটে কিন্তু অলরেডি পাচ্ছি। ইউথ, আমরা এখানে আন্ডারলাইন করব সোলজার। এই যে সোলজারটা বলা হচ্ছে, এটা দিয়ে আরেকটা স্টেজ বোঝানো হচ্ছে লাইফের, যেটা আমরা ইউথ বলছি। এবার সোলজার বলতে এখানে নট নেসেসারিলি সৈনিক হিসেবে বলা হচ্ছে। কি বলছে, দ্য নেক্সট এজ ইজ দ্যাট অফ আ ইয়াং সোলজার, দ্য টেন্ডার লাভার স্লোলি ট্রান্সফর্ম ইন্টু আ সোলজার ইন দ্য ব্যাটেল ফিল্ড অফ লাইফ। তো জীবনের যে যুদ্ধক্ষেত্র, আমরা জানি জীবনটাই একটা যুদ্ধ, সেই যুদ্ধর একটা সৈনিক হচ্ছে, মানে সৈনিক হয়ে যাওয়া হচ্ছে নেক্সট স্টেজ অফ লাইফ, মানে এখানে স্ট্রাগল করতে হবে, ইটস লাইক দ্যাট। এর আগে অবধি হচ্ছে অ্যাডোলেসেন্স 13 to 19, তারপর হচ্ছে আস্তে আস্তে ওই চাকরি করার বয়স। তো আমরা জানি যে সেখানে কতটা স্ট্রাগল করতে হয়, বিকজ লাইফ ইজ এ ব্যাটেল ফিল্ড, তোমাকে নিজেরটা ডেফিনেটলি গুছিয়ে নিতে হবে, কম্পিটিশন আছে সেখানে। তো তুমি যদি টাফ না হও, you won't be able to do anything, you won't be able to accomplish anything। তো
তুমি কোনো কিছুই কিন্তু তখন যেটাকে বলে যে পাওয়া, সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। দ্যাট ইজ দ্য থিং। তো এই স্টেজটা, সেখানেও একটা আমরা সোলজারের ভূমিকা পালন করি বা রোল প্লে করি, এবং নট নেসেসারি যুদ্ধ করার জন্য এমনি ব্যাটেল ফিল্ডে, বাট ইন দ্য ব্যাটেল ফিল্ড অফ লাইফ, জীবনই যে একটা যুদ্ধ, সেই যুদ্ধের একজন সৈনিক তখন আমরা হয়ে যাই। সেটা একটা রোল, মানে দিস বিকামস আ ফেজ অফ স্ট্রাগল ইন আওয়ার লাইফ। এবার এখানে কি বলা হচ্ছে, সোলজার টেক্স আপ স্ট্রেঞ্জ ওথস অফ অ্যালিজিয়েন্স অ্যান্ড অনার অ্যান্ড লিভ বাই দেম। The speaker says that a soldier is bearded like a panther বা leopard. He is courageous and full of vigor, and with a never back down